স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 30টি 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখে নাও। এবারে তোমরা 3 নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, মানুষের জনসংখ্যা বৃদ্ধির ফলে পরিবেশের ওপর কী প্রভাব পড়ে? জনসংখ্যা বৃদ্ধির ফলে বন ধ্বংস, জল ও বায়ু দূষণ বৃদ্ধি, জমির ক্ষয়, জীববৈচিত্র্যের ক্ষতি হয়। দ্বিতীয় প্রশ্ন আছে, মানুষের জনসংখ্যা বৃদ্ধি কিভাবে মানব স্বাস্থ্যকে প্রভাবিত করে? জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য নিরাপত্তাহীনতা, জলের অভাব এবং রোগের বিস্তার বাড়ে, যা মানুষের স্বাস্থ্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। পরের প্রশ্ন হচ্ছে, মানব জনসংখ্যা বৃদ্ধির ফলে কল্যাণের ওপর কী প্রভাব পড়ে? জনসংখ্যা বৃদ্ধির ফলে শিক্ষার সুযোগ, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের অভাব হয়, যা মানুষের সামগ্রিক কল্যাণ কমিয়ে দেয়। পরের প্রশ্ন আছে, জনসংখ্যা বৃদ্ধির কারণে জল দূষণ কিভাবে ঘটে? অধিক জনসংখ্যার জন্য অপরিশোধিত বর্জ্য জল উৎসে নির্গত হয়, যা জল দূষণ ঘটায়। 5 নম্বর প্রশ্ন, বায়ু দূষণে জনসংখ্যা বৃদ্ধির কী ভূমিকা রয়েছে? বায়ু দূষণে জনসংখ্যা বৃদ্ধির কী ভূমিকা রয়েছে? অধিক জনসংখ্যার জন্য যানবাহনের ব্যবহার ও শিল্প কারখানার সংখ্যা বৃদ্ধি পায়, যা বায়ু দূষণের কারণ। পরের প্রশ্ন, পুনর্বাসনের ধারণা কী? পুনর্বাসন হলো জনগণকে তাদের পুরনো বসবাসের স্থান থেকে সরিয়ে নতুন স্থানে পুনর্বাসিত করা। পুনর্বাসনের প্রধান উদ্দেশ্য কী? প্রধান উদ্দেশ্য হলো উন্নয়নমূলক প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্তদের জীবিকা ও জীবনের মান উন্নয়ন করা। পুনর্বাসন কিভাবে উন্নয়নের সঙ্গে সম্পর্কিত? পুনর্বাসন উন্নয়নমূলক প্রকল্পে ক্ষতিগ্রস্তদের সঠিকভাবে পুনর্বাসিত করার মাধ্যমে মানবিক উন্নয়নে সহায়ক। পুনর্বাসন কী কী চ্যালেঞ্জ থাকে পুনর্বাসনে? প্রধান চ্যালেঞ্জগুলি হলো সামাজিক গ্রহণযোগ্যতা, অর্থনৈতিক পুনর্গঠন, সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণ। পুনর্বাসন প্রক্রিয়ার একটি উদাহরণ সর্দার সরোবর বাঁধ প্রকল্পে অনেক পরিবারকে তাদের পুরনো বাসস্থান থেকে নতুন স্থানে পুনর্বাসিত করা হয়েছে। বিষয়ী আন্দোলনের মূল উদ্দেশ্য কী? বিষয়ী আন্দোলনের মূল লক্ষ্য ছিল গাছ এবং বন্যপ্রাণী রক্ষা করা। পরের প্রশ্ন আছে, চিপকো আন্দোলনের সূচনা কিভাবে হয়েছিল? চিপকো আন্দোলন 1970 সালে গাড়োয়াল অঞ্চলে গাছ কাটা বন্ধ করার জন্য শুরু হয়। পরের প্রশ্নগুলো আলোচনা করব, প্রশ্নের উত্তরগুলো। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রেও তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। পরে দেখো পরের প্রশ্ন কি আছে, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কী? সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল কেরালায় সাইলেন্ট ভ্যালি বন সংরক্ষণ করা। বড় বাঁধ আন্দোলনের একটি উদাহরণ দাও। নর্মদা বাঁচাও আন্দোলন বড় বাঁধ আন্দোলনের একটি প্রধান উদাহরণ। চিপকো আন্দোলনের মূল প্রতিপাদ্য কী? চিপকো আন্দোলনের মূল প্রতিপাদ্য ছিল গাছকে আলিঙ্গন করো এবং গাছ কাটাকে প্রতিরোধ করো। তারপরে দেখো পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রভাব কী ছিল? আন্দোলনের ফলে কেরালা সরকার সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠা করে। বড় বাঁধ আন্দোলনের প্রভাব কী ছিল? আন্দোলনের ফলে বহু প্রকল্প পর্যালোচনা করা হয় এবং কিছু প্রকল্প বন্ধ করা হয়। চিপকো আন্দোলনের প্রতিষ্ঠা নেত্রী কে ছিলেন? চিপকো আন্দোলনের প্রতিষ্ঠা নেত্রী ছিলেন কে? গৌরী দেবী। বিষয়ী আন্দোলনের ফলাফল কী ছিল? আন্দোলনের ফলে রাজস্থানে বহু গাছ এবং বন্যপ্রাণী রক্ষা পায়। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের প্রধান প্রতিবাদকারীরা কারা ছিল? সাইলেন্ট ভ্যালি আন্দোলনের দেখো আন্দোলনের প্রধান
প্রতিবাদকারীরা ছিলেন কেরালার স্থানীয় জনগণ এবং পরিবেশবিদরা। পরিবেশগত নীতিশাস্ত্র কি? পরিবেশগত নীতিশাস্ত্র হলো পরিবেশ সম্পর্কিত নৈতিক নীতি এবং মূল্যবোধের একটি শাখা। পরের প্রশ্ন আছে দেখো, ইকো ফেমিনিজম। ইকো ফেমিনিজমের ধারণা কি? ইকো ফেমিনিজম হলো নারীবাদ এবং পরিবেশবাদী নীতির সংমিশ্রণ, যা প্রকৃতি ও নারীর ওপরে পিতৃতন্ত্রের শোষণের বিরোধিতা করে। পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির কী ভূমিকা রয়েছে? সংস্কৃতি পরিবেশ সংরক্ষণে মূল্যবোধ এবং নীতিগুলি প্রজন্ম থেকে প্রজন্মে হস্তান্তরিত করে। পরের প্রশ্ন, ইকো ফেমিনিজম। ইকো ফেমিনিজম কীভাবে পরিবেশ সংরক্ষণে সহায়ক? ইকো ফেমিনিজম নারীর ক্ষমতায়ন এবং প্রকৃতির সংরক্ষণকে একত্রিত করে পরিবেশ সংরক্ষণে সহায়ক। তারপরে পরিবেশগত নীতিশাস্ত্রের একটি উদাহরণ দিন। গাছে জল না দেওয়া নীতি, এটি পরিবেশগত নীতিশাস্ত্রের একটা উদাহরণ। পরিবেশগত নীতিশাস্ত্রের একটি উদাহরণ গাছে জল না দেওয়া পরিবেশগত নীতি, এটি বলছে একটি পরিবেশগত নীতিশাস্ত্রের উদাহরণ। তারপরে কি বলছে দেখো, এখানে জল না দেওয়া নয়, জল দেওয়া হবে, ঠিক আছে, জল দেওয়া, এই নাটাকে কাটতে হবে। ইকো ফেমিনিজম কীভাবে সামাজিক ন্যায় বিচারের সাথে সম্পর্কিত? ইকো ফেমিনিজম সামাজিক ন্যায় বিচার এবং পরিবেশগত ন্যায় বিচারকে একত্রিত করে। পরের প্রশ্ন, সংস্কৃতি কীভাবে পরিবেশগত নৈতিকতা গঠনে সহায়ক? সংস্কৃতি পরিবেশগত নৈতিকতা গঠনে সহায়ক, কারণ এটি সামাজিক মানদণ্ড ও আচরণকে প্রভাবিত করে। ইকো ফেমিনিজমের প্রতিষ্ঠাতাকে? ইকো ফেমিনিজমের প্রতিষ্ঠাতা ভান্দনা শিবা। পরের প্রশ্ন, পরিবেশ সংরক্ষণে সংস্কৃতির প্রভাব কিভাবে লক্ষ্য করা যায়? স্থানীয় লোকগান, আচার অনুষ্ঠান এবং ধর্মীয় রীতিনীতি পরিবেশ সংরক্ষণে বড় ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, পরিবেশগত নীতিশাস্ত্রের একটি প্রধান নীতি কি? পরিবেশগত নীতিশাস্ত্রের একটি প্রধান নীতি হলো জীববৈচিত্র্য সংরক্ষণ। এই ছিল আজকে তোমাদের গুরুত্বপূর্ণ 30টা প্রশ্ন উত্তর 3 নম্বর অধ্যায় থেকে।